ইচিরো ইনুয়াশিকি নামের এই ব্যক্তিকে সবাই খুব তুচ্ছ-তাচ্ছিল্য করে, এমনকি তার পরিবারও তার সাথে ভীষণ বাজে ব্যবহার করে, তাকে অসম্মান অপমান করে। তবে হঠাৎ একদিন এলিয়েন এসে তাকে সাইবর্গ বানিয়ে দেয়। সাইবর্গ হচ্ছে মানুষ এবং রোবটের কম্বিনেশন, কিন্তু ইচিরো যেমন তেমন সাইবর্গ নয়। যেহেতু তাকে এলিয়েন বানিয়েছে তাই সে খুবই অ্যাডভান্স, তার কাছে আছে প্রচুর পরিমাণে অস্বাভাবিক ক্ষমতা। এখন এই মারাত্মক অদ্ভুত ক্ষমতা পাওয়ার পর তার এই তুচ্ছ লাইফের কি কি পরিবর্তন ঘটে সেটাই এই এনিমেতে দেখা যাবে, আর যেটা খুবই ইন্টারেস্টিং। গল্পের শুরুতে আমরা ইচিরোকে দেখতে পাই, সে তার পরিবারকে নিয়ে নতুন বাড়িতে শিফট হচ্ছে, যে বাড়িটি সে তার সারা জীবনের সঞ্চয় জমিয়ে কিনেছে। কিন্তু এই নতুন বাড়িতে আসার পর তার ছেলে মেয়েদের বাড়িটি পছন্দ হয় না, তারা বাড়িটিকে নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করে, যেমন এই বাড়িটি খুব ছোট, এই বাড়িতে মানুষ কিভাবে থাকে, ইত্যাদি ইত্যাদি। তো সন্তানদের মুখ থেকে এমন কথা শোনার পর ইচিরোর খুব খারাপ লাগে। এরপর ঘরের জিনিসপত্র আনপ্যাকিং এর সময় ইচিরোর স্ত্রী সন্তান বাহিরে খাবার খেতে চলে যায়। তারা তাকে একবারও জিজ্ঞেসও করে না যে সে খাবে কিনা, বরং আনপ্যাকিং এর সব কাজ তার উপরেই ফেলে রেখে যায়। বেচারা ইচিরো কোমর ব্যথা নিয়েই একা একাই আনপ্যাকিং করতে থাকে। পরের দিন সে অফিস থেকে ফেরার সময় কারো ফেলে রেখে যাওয়া একটি কুকুর পায়। কুকুরটিকে দেখে তার ভীষণ মায়া লাগে, তাই সে কুকুরটিকে বাড়ি নিয়ে আসে। তবে তার পরিবারের কারোর এই বিষয়টি ভালো লাগে না, তারা বলে বাড়িতে কুকুর থাকলে বাড়িঘর দুর্গন্ধে ভরে যাবে। তারা ইচিরোকে এমন মিন করে যাতে সে কুকুরটিকে বাড়িতে না রাখে। তো এখন যাতে তাদের সমস্যা না হয় তাই সে ঠিক করে সে এই কুকুরটিকে নিজের রুমে রাখবে। তারপর সে কুকুরটিকে নিজের রুমে নিয়ে এসে খেতে দেয় এবং তার নাম রাখে হানাকো। ইচিরোর কোনো ফ্রেন্ড নেই যার সাথে সে একটু দুঃখে সুখের কথা বলবে, তো এখন থেকে এই কুকুরটি তার ফ্রেন্ড। তারপর পরের দিন অসুস্থতার জন্য ইচিরো ডক্টরের কাছে গিয়ে তার বডি চেক আপ করায়। তখন রিপোর্টে ধরা পড়ে তার স্টমাক ক্যান্সার হয়েছে এবং সে মাত্র 3 মাস বাঁচবে। এখন সে এই গুরুতর বিষয়টি তার ওয়াইফকে জানানোর জন্য কল করে, কিন্তু তার ওয়াইফ তার কল ধরে না। সে তার মেয়েকে কল করে, কিন্তু তার মেয়ে তার কল দেখা মাত্রই ইগনোর করে দেয়। তাই সে তার ছেলেকে কল করে, তবে তার ছেলেও তার মেয়ের মতোই তার কল ইগনোর করে দেয়। তো এখন মনের দুঃখে সে একটি পার্কে গিয়ে বসে বসে কান্না করতে থাকে। তারপর বাড়ি ফেরার পর সে তার মেয়ের সাথে কথা বলতে চাইলে তার মেয়ে বরাবরের মতোই তাকে ইগনোর করে দেয়। এরপর সে তার ক্যান্সারের বিষয়টি তার ওয়াইফকে বলতে যায়, কিন্তু তার ওয়াইফ তার আগেই তাকে বিভিন্ন বিষয় নিয়ে গালমন্দ করতে লাগে। তো ইচিরো কষ্ট পেয়ে তার কুকুরটিকে নিয়ে রাস্তায় চলে আসে। সে ভাবে যদি সে মরে যায় তার পরিবার তো তার জন্য এক ফোঁটা অশ্রুও ফেলবে না, তার কেয়ার করার মতো এই দুনিয়াতে কেউই নেই। তো এসব ভেবে ভেবে সে একটি পার্কে গিয়ে তার কুকুরটিকে জড়িয়ে ধরে ভীষণ কষ্টে অঝরে কান্না করতে থাকে। তখন সে তার পাশে একটি ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে, তবে ছেলেটি তাকে নোটিস করেনি। আর তখনই হঠাৎ একটি নিয়ন্ত্রণহীন এলিয়ানশিপ এসে তাদের উপরে ক্র্যাশ করে। এরপর দেখা যায় গুরুতর আঘাতপ্রাপ্ত ইচিরোকে এলিয়ানরা তাদের টেকনোলজি দিয়ে ভালো করে দিচ্ছে। তারপর সকালে তার হুঁশ আসলে তার গতরাতের ঘটনা কিছুই মনে পড়ে না। তো এখন বাড়িতে এসে সে যখন খাবার খাচ্ছিল তার খাবার খেতে কিছুটা অস্বস্তি লাগে, তবে তার প্রচুর পিপাসা পায়, তাই সে প্রচুর পানি পান করে। এরপর কাজে যাওয়ার সময় তার ফিল হয় তার কোমরে আগের মতো আর কোনো ব্যথা নেই, এবং এরই সাথে সে নোটিস করে যে সে চশমা ছাড়াই একদম স্পষ্ট দেখছে। তারপর সে ডক্টরের কাছে তার বডি চেক আপ করতে যায়। তখন তার বডি স্ক্যান করলে এক্সরে পেপারে দেখা যায় তার বডিতে কোনো অর্গানই নেই, যেটা দেখে ডক্টররা ভাবে হয়তো তাদের মেশিন খারাপ হয়ে গেছে। তবে ইচিরোর বিষয়টি নিয়ে কিছুটা ভয় ভয় লাগছিল। সে বাড়ি ফিরে নিজের জামা খুলে দেখতে পায় তার বডি দিয়ে ধোঁয়া বেরোচ্ছে এবং সে অ্যাডভান্স সাইবর্গে পরিণত হয়েছে, যেটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। এরপর ইচিরো ওই পার্কে আসে যেখানে এসেছিল বলে তার এই পরিবর্তন হয়েছে। সে তার এই পরিবর্তনের কারণ মনে করার চেষ্টা করে। তখন তার মনে পড়ে তার পাশে তো একটি ছেলেও ছিল, তো তার সাথে দেখা করা উচিত। এরপর আমরা এই পার্কের মধ্যে থাকা একজন অসহায় হোমলেস ব্যক্তিকে দেখি। সে শুয়েছিল, তখন কতগুলো বকাটে বদমাইশ ছেলে এসে মজার জন্য তার উপরে পটাকা আতশবাজি ছুটতে লাগে। সে এই হারামজাদাদের কাছে হাত জুড়ে আকুতি মিনতি করে তাকে ছেড়ে দিতে বলে, কিন্তু এই বদমাইশগুলোর তার প্রতি কোনো মায়া দয়াই হয় না। তারা তার উপরে অনবরত পটাকা ছুটতেই থাকে। ফলে লোকটির কাপড় চুপড়ে আগুন লেগে যায় এবং তার কাছে তার ওয়াইফের সাথে তোলা একটি ছবি ছিল, সেটাও পুড়ে যায়। লোকটি খুব কষ্ট পায় এবং পরিস্থিতি এমন ছিল সে ধরেই নেয় যে সে আজ মারা পড়বে। তখনই ইচিরো তার সামনে এসে দাঁড়ায়। হারামজাদারা মনে করে ইচিরো এবং এই হোমলেস ব্যক্তি ফ্রেন্ড হবে, অর্থাৎ সেও একজন হোমলেস, তাই তারা তার উপরেও লাগাতার একের পর এক পটাকা ছুটতে লাগে এবং তারপর তারা তাকে বেসবল ব্যাট দিয়ে খুব পেটায়। ফলে সে মাটিতে লুটিয়ে পড়ে। তারা ভাবে সে হয়তো মারা গেছে, তাই তারপর তারা ওই হোমলেস ব্যক্তিটিকে মারতে যায়। যখনই তারা তাকে ব্যাট দিয়ে মাথায় বাড়ি দিবে তখনই ইচিরোর মাথা থেকে লেন্সের মতো কিছু একটা বের হয় এবং সে এখানে থাকা সব কয়টা কুলাঙ্গারকে টার্গেট করে। আর তারপরেই তার পিঠ থেকে লেজারের মতো কিছু একটা ফায়ার হয়, কিন্তু দেখা যায় ইচিরোর টার্গেট তাদের উপরে ছিল না, বরং তাদের পাশে ছিল। তবে লেজারের ইম্প্যাক্ট ফোর্স এতটাই ছিল যে তারা সবাই পড়ে যায় এবং ভয় পেয়ে তৎক্ষণাৎ সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তবে পালানোর সময় ইচিরো সবার আইডেন্টিটি বের করে ফেলে এবং এতক্ষণ ধরে ইচিরোর ক্যামেরায় অটো রেকর্ড হওয়া তাদের অমানবিক কাজগুলো সে পুরো জাপানের সকল ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে দেয়। ফলে তাদেরকে সবাই চিনে যায়, যার জন্য এই হারামির বাচ্চাদের লাইফে ফুল স্টপ লেগে যায়। তারপর দেখা
দেখা যায় ইচিরো খুব পানি পান করছে। এখন মূলত ইচিরোর বডি খাবার নয় বরং পানির ধারা চলে। যাই হোক, এখন ওই হোমলেস ব্যক্তি ইচিরোর কাছে এসে কেঁদে কেঁদে তাকে মন থেকে ধন্যবাদ জানায়। তারপর লোকটি চলে যাওয়ার পর ইচিরো ভীষণ আবেগে আপ্লুত হয়ে যায়। তার খুবই ভালো লাগে। জীবনের প্রথম যেন কেউ তাকে এত গুরুত্বের সাথে ধন্যবাদ দিল, কেউ তাকে এত সম্মান দিল। তার নিজেকে এখন প্রকৃতভাবে জীবিত মনে হচ্ছে। তাই সে সিদ্ধান্ত নেয় যে সে এখন থেকে তার পরিবারের ভালোবাসা পাওয়ার জন্য তাদের পা চাটবে না, বরং এখন তার জীবনের লক্ষ্য হলো তারাই পাওয়ার ব্যবহার করে নিরীহ মানুষের সাহায্য করা। এরপর আমরা হিরোশি শিগামিকে দেখতে পাই। আর এটা হচ্ছে ওই ছেলে যে ওই দিন ইচিরোর পাশে দাঁড়িয়েছিল এবং ওই ঘটনার জন্য সেও সাইবর্গ হয়ে গিয়েছে। তবে ইচিরো যেমন মানুষের সাহায্য করে প্রশান্তি খুঁজে পেয়েছে, নিজেকে জীবন্ত ফিল করেছে, তেমনই ভাবে সে মানুষের হত্যা করে নিজেকে জীবন্ত ফিল করেছে। মানুষের হত্যার মাধ্যমে সে প্রশান্তি আনন্দ খুঁজে পেয়েছে। এজন্য সে কোনো কারণ ছাড়াই নিরীহ সাধারণ মানুষদের হত্যা করে বেড়ায়। সে সবাইকে নিজের ফিঙ্গার পিস্তল বা হ্যান্ডগান দিয়ে মারে। এই পিস্তলে কোনো গুলি নেই, বরং এক প্রকারের এয়ার প্রেসার বের হয় যেটা খুবই তীব্র, যার ফলে এটা গুলির মতো কাজ করে। আর যেহেতু এই পিস্তলের গুলির কোনো ফিজিক্যাল চিহ্নই নেই, তাই কোনো প্রমাণও নেই। এর জন্য পুলিশও তাকে খুঁজে পায় না। তাই সে মনের খুশি মতো কোনো বাধা ছাড়াই একের পর এক হত্যাকাণ্ড চালিয়ে যেতে পারে। যাই হোক, এখন শিশিগামি নোটিস করে তার বেস্ট ফ্রেন্ড নাওকি কিছুদিন ধরে স্কুলে আসছে না। ঘটনা হচ্ছে স্কুলের কতগুলো ছেলে মিলে নাওকিকে বুলি করে, তাই সে এখন স্কুলে আসছে না। তো শিশিগামি তার সাথে দেখা করতে তার বাড়িতে যায়। সে নাওকির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু নাওকি তার কথার কোনো রেসপন্স করে না। তখন শিশিগামি তাকে এই দৃশ্য দেখায়। আর এমন দৃশ্য দেখলে তো বোবাও কথা বলতে শুরু করবে। সে অবাক হয়ে যায় এবং শিশিগামিকে জিজ্ঞেস করে, তুই এমন অসাধারণ ম্যাজিক ট্রিক কোত্থেকে শিখলি? শিশিগামি তার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে তাকে তার সাথে বাহিরে আসতে বলে। তো ঘর থেকে বেরোনোর পর শিশিগামি একটি কাকের উপরে আঙ্গুল দিয়ে নিশানা করে শুট করে, আর সাথে সাথেই কাকটি মরে পড়ে যায়। এই দৃশ্য দেখে নাওকি বিস্মিত হয়ে যায়। সে ভাবে হয়তো এটাও শিশিগামির কোনো ট্রিক্স হবে। তারপর তারা দুজন একটি ইলেকট্রনিক শপে যায়। তো শিশিগামি এখানে থাকা একটি মনিটরে হাত বুলায়, আর সাথে সাথেই এখানে থাকা সকল মনিটরে অশ্লীল ভিডিও চালু হয়ে যায়। এটা দেখে দোকানের স্টাফরা কাস্টমারের সামনে ভেবাচাগা খেয়ে যায়। নাওকির বিষয়টি বেশ ফানি লাগে। তবে শিশিগামির তো তাকে আরো কিছু দেখানোর বাকি ছিল। তাই সে মেন রোডের পাশে গিয়ে তার হাত নাড়িয়ে তার সামনে থাকা রাস্তার সকল গাড়িকে নিজের হাতের ইশারায় কন্ট্রোল করতে লাগে। এভাবে সে একের পর এক অ্যাক্সিডেন্ট ঘটায়। তো এটা দেখে তো নাওকি খুব ভয় পেয়ে যায়, আর সে বুঝে যায় শিশিগামি যা করছে তা কোনো ম্যাজিক ট্রিক্স নয়। তারপর বাড়িতে এসে শিশিগামি নাওকিকে তার পিঠের অংশ ওপেন করে দেখায়। সে নাওকিকে বলে, আমার তুলনায় তুই তো অতটাও খারাপ অবস্থায় নেই, তাই না? কাল থেকে স্কুলে আসা কন্টিনিউ করিস, ঠিক আছে? আর তাছাড়া যদি কেউ তোকে কিছু বলে তাহলে আমাকে বলবি, আমি তাদের চিরতরে শেষ করে দিব। নাওকি তার কথা শুনে অনেক ঘাবড়ে যায়। একই তো ওর কাছে এখন অস্বাভাবিক ক্ষমতা আছে, তার উপরে মনে হচ্ছে ওর মাথাটাও বিগড়ে গেছে। যাই হোক, এরপর শিশিগামি নাওকির বাড়ি থেকে চলে আসে এবং তারপর কোনো এক র্যান্ডম বাড়িতে গিয়ে তার এলিয়ান টেকনোলজির অদৃশ্য হ্যান্ডগান দিয়ে বাড়িতে থাকা ব্যক্তিদের মারতে শুরু করে। সে সবার প্রথমে কিচেনে থাকা বাড়ির কর্ত্রীকে মারে। তারপর সে ওই বাড়ির কর্তা এবং তার ছোট ছেলেকে মারতে লাগে, যারা কিনা বাথটাবে স্নান করছিল। লোকটি তার ছেলের জীবন ভিক্ষা চাইলেও সে কোনো দয়া বা রহম দেখায় না। সে নির্মমভাবে তাদেরকে মেরে ফেলে, আর এটা করে সে অনেক প্রশান্তি পায়। এই ঘটনার কিছুক্ষণ পরেই তাদের মেয়ে বাড়িতে চলে আসে এবং সে কিচেনে এসে দেখতে পায় তার মা রক্তাক্ত অবস্থায় মরে পড়ে আছে, যেটা দেখে সে ভয়ে আটকে ওঠে। তখনই শিশিগামি এসে তাকে খুবই সিরিয়াস ভাবে চুপ থাকতে বলে। সে তাকে ওয়ার্নিং দেয়, যদি সে চিৎকার করে তাহলে তার পরিণাম খুবই খারাপ হবে। অন্যদিকে ইচিরো অফিস থেকে বাড়ি ফিরে তার রুমে বসে হানাকোর সাথে কথা বলছিল। তখনই সে ওই মেয়েটির বিকট চিৎকারের আওয়াজ শুনতে পায়। অ্যাকচুয়ালি ইচিরো সাইবর্গ হওয়ার পর তার কাছে এমন সুপার হিউম্যান শক্তিও চলে এসেছে যে সে ঘরে বসে পুরো পৃথিবীর সবার কথাই শুনতে পারবে। যাই হোক, এখন ইচিরো জলদি করে গাড়ি নিয়ে ওই মেয়েটিকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে, কিন্তু পথে অনেক জ্যাম থাকার কারণে সে সময় মতো তার কাছে পৌঁছাতে পারে না। ফলে সে ওই মেয়েটিকে মৃত অবস্থায় বাড়ির মেইন গেটের সামনে পড়ে থাকতে দেখে। তারপর সে বাড়িতে ঢুকে দেখে শুধু এই মেয়েটিই নয়, কেউ তার পুরো পরিবারকে নৃশংসভাবে মেরে ফেলেছে। তখন তাদের মৃতদেহ দেখে ইচিরোর খুবই আফসোস হয়। তাদেরকে বাঁচাতে না পেরে তার খুবই খারাপ লাগে। এর খানিকটা বাদেই শিশিগামি তার সামনে চলে আসে এবং সে তাকে দেখা মাত্রই হেডশট মেরে দেয়। তারপর সে রিল্যাক্সে বাড়ি থেকে বেরিয়ে চলে যেতে লাগে, কিন্তু তখনই সে ফিল করে তার পিছনে কেউ আসছে। সে ঘুরে দেখে সেটা ছিল ইচিরো, যেটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। সে তো মাত্রই তার মাথায় শুট করলো, কিন্তু সে মরলো না কেন? সে ভয় পেয়ে তৎক্ষণাৎ তার বডিতে থাকা ফ্লাইং জেটটি বের করে উড়ে সেখান থেকে পালিয়ে যায়। তো ইচিরো বুঝতে পারে এই ছেলেটি হচ্ছে সেই ছেলে যে ওই দিন তার সাথে সাইবর্গ হয়ে গিয়েছিল। তবে শিশিগামি ওই দিন ইচিরোকে নোটিস করেনি বা দেখেনি, তাই সে ইচিরোর সাইবর্গ হওয়ার ব্যাপারটি জানে না। এজন্যই সে ভয় পেয়ে সেখান থেকে পালিয়েছে। যাই হোক, পরের দিন শিশিগামি নাওকিকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য তার সাথে আবারও দেখা করে। তবে নাওকি তাকে এবারও স্কুলে যাবে না বলে না করে দেয়। এ সময় কোনোভাবে নাওকির একটি আঙ্গুল কেটে যায়, যেটা দেখে শিশিগামি তার হিলিং পাওয়ার ব্যবহার করে তার কেটে যাওয়া আঙ্গুলটি হিল করে দেয়। আর এটা এতটাই পাওয়ারফুল বা কার্যকরী ছিল দেখে মনেই হচ্ছিল না যে তার আঙ্গুলটি কখনো কেটে গিয়েছিল। এদিকে ইচিরো অফিস থেকে বাড়ি ফেরার সময়
সময় কিছু গুন্ডা বদমাইশদের দেখতে পায় যারা একটি লোককে হয়রানি করছিল। তারা লোকটিকে পেটানোর জন্য একটি নির্জন রাস্তায় নিয়ে আসে। তখন ইচিরো তাদের কাছে এসে লোকটিকে ছেড়ে দিতে বলে। তবে এই ফিটফাট ইয়াং গুন্ডা পান্ডারা ইচিরোকে কোনো দামই দেয় না। তার মতো একজন বৃদ্ধ তাদেরকে কিছু করতে পারবে নাকি, এমন চিন্তাধারা নিয়ে তারা ইচিরোকে চলে যাওয়ার জন্য ধমক দেয়, ভয় দেখায়। তখন ইচিরো তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এগিয়ে আসে, যেটা দেখে তারা খুবই হাসি ঠাট্টা করে। ইচিরো ফাইট করতে না পারলেও তার কাছে ছিল মারাত্মক শক্তি, তাই তারা তার আন্দাজে ছোড়া এক একটি পাঞ্চ খেয়ে হাওয়ায় ডিগবাজি খেতে লাগে। সে ওই গুন্ডাগুলোকে পরাস্ত করে লোকটিকে বাঁচিয়ে ফেলে। লোকটি তাকে ধন্যবাদ দেয়। ইচিরো লোকটিকে বিদায় জানিয়ে পুনরায় নিজের বাড়ির দিকে যেতে লাগে। খানিকটা বাদে সে কিছু লোকজনের চিৎকারের আওয়াজ শুনতে পায়, যারা একটি জ্বলন্ত বিল্ডিং এ ফেসে গেছে। তো এখন তাদের কাছে পৌঁছে তাদের জীবন বাঁচাতে হলে ইচিরোকে খুব দ্রুত সেখানে পৌঁছাতে হবে। তখনই তার মনে পড়ে সেই ছেলেটি অর্থাৎ শিশিগামি তো ফ্লাইং জেট ইউজ করেছিল, এর মানে সেও এটা করতে পারবে। তাই সে নিজের জামা খুলে তার পিঠ থেকে ফ্লাইং জেটটি বের করার চেষ্টা করে, কিন্তু সে এটা করতে পারছিল না। তবে সে খুব চেষ্টা করার পর সে সফল হয়ে যায়, কিন্তু এখন তার উড়তে অনেক প্রবলেম হচ্ছিল। সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। তবে সকল বিপত্তি পেরিয়ে সে কোনো মতে ঘটনাস্থলে পৌঁছে যায় এবং সবাইকে বাঁচাতে সক্ষম হয়। ফলে এখানে থাকা সবাই তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, যেটা দেখে তারও মন একদম ভরে যায়। খুশিতে তার চোখে পানি চলে আসে। পরের দিন শিশিগামি আবারও নাওকির বাড়িতে যায়। তো নাওকি আর তাকে কতদিন মানা করবে, তাই সে আজ তার সাথে স্কুলে যেতে রাজি হয়ে যায়। কিন্তু সেই স্কুলে আসলেই সে বদমাইশ ছেলেরা তাকে বুলি করতে চলে আসে, যাদের কাছে বুলি হওয়ার কারণেই সেই স্কুলে আসা বন্ধ করেছিল। তবে এবার শিশিগামি এই বুলিদের আটকায়। সে তাদেরকে নাওকিকে বুলি করতে না করে, কিন্তু তাদের লিডার নিজেকে এই স্কুলের বড় এক ছিরুদাস মনে করে, তাই সে শিশিগামির সাথেই পার্ট নিতে শুরু করে দেয়। তখন শিশিগামি তার হাত এমন ভাবে চেপে ধরে যে ব্যথায় তার চোখ দিয়ে গড়গড় করে পানি বেরিয়ে আসে। সিচুয়েশনটা হচ্ছে এমন, যদি কোনো লোহার মেশিনের চিপায় কোনো মানুষের হাত ফেসে যায় তাহলে কি হবে একবার চিন্তা করে দেখো। এই ছিরুদাসের হাতের সাথে ঠিক তেমন কিছু একটাই হচ্ছে। তো সে এখন কান্না করে নাওকির কাছে ক্ষমা চায়, যাতে শিশিগামি তার হাতটা ছেড়ে দেয়। এরপর টিফিন টাইমে শিশিগামি আর নাওকি স্কুলের ছাদে আসে এবং এখানে শিশিগামি নাওকিকে একটি বাইনোকুলার দিয়ে দূরে দেখতে বলে, যেখানে নাওকির বুলিরা ছিল। আর তখনই সে নাওকির চোখের সামনেই তাকে বুলি করা সবগুলো ছেলেকে তার হ্যান্ডগান দিয়ে হেডশট মেরে চিরতরে ঘুম পাড়িয়ে দেয়, যেটা দেখে নাওকি ঘাবড়ে যায়। এরপর বাড়ি ফেরার সময় শিশিগামি নাওকিকে বলে, তুই চিন্তা করিস না, পুলিশ বা আইন আমার কিছুই করতে পারবে না, কারণ আমার পিস্তলের গুলির কোনো ফিজিক্যাল চিহ্ন নেই। আর তাছাড়া আমি কয়েক কিলোমিটার পর্যন্ত ইজিলি দেখতে পারি এবং যে কোনো স্থানের সিকিউরিটি ক্যামেরা অ্যাক্সেস বা হ্যাক করতে পারি। এমনকি আমি কোনো ঝামেলা ছাড়াই পারমাণবিক বোমাও কন্ট্রোল করতে পারবো। এর অর্থ আমি এখানে থেকে রাশিয়ার পারমাণবিক বোমা আমেরিকাতে ফেলতে পারবো। মোট কথা আমার কাছে এমন পাওয়ার রয়েছে যে এই পুরো পৃথিবীর সকল মানুষ একত্রিত হয়েও আমার কিছুই করতে পারবে না। তারপর শিশিগামি একটি এটিএম বুথ অ্যাক্সেস করে কিছু টাকা বের করে নাওকিকে তার পাওয়ারের ছোট্ট একটি প্রদর্শন দেখায়। এখন যদিও বা তারা দুজন বহু বছরের ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু তবুও নাওকি বিশ্বাস করতে পারছে না যে শিশিগামি এটা কি করেছে। মানুষকে মারা এবং টাকা চুরি করা, এসব তার বিবেক একদমই মেনে নিতে পারছে না। সে শিশিগামিকে বলে, অনেক হয়েছে, আমি আর নিতে পারছি না। আমি এমন কারোর সাথে থাকতে চাই না যে মানুষকে মারার আগে একবারও ভাবে না। তুই আমার থেকে দূরে চলে যা, আমি তোর মুখ দেখতে চাই না। তো এসব কথা শোনার পর শিশিগামি বলে, ঠিক আছে বলেই চুপচাপ সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইচিরো একটি বিড়ালকে দেখতে পায় যার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। ইচিরোর বিড়ালটির জন্য খারাপ লাগে। সে বিড়ালটিকে বাঁচাতে পারছিল না বিধায় অনেক আক্ষেপ প্রকাশ করছিল। তখনই তার সাইবর পাওয়ার অ্যাক্টিভেট হয়ে যায় এবং সে বিড়ালটিকে হিল করে বাঁচিয়ে ফেলে। এখন ইচিরো নিজের এই অ্যাবিলিটি দেখে বেশ অবাক হয়ে যায় এবং সে উপরওয়ালাকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন হসপিটালে গিয়ে সেখানে থাকা দুরারোগ্য রোগীদের ভালো করতে লাগে। এদিকে ইচিরো যেমন মানুষের জীবন বাঁচাচ্ছিল, অন্যদিকে ইচিরোর বিপরীত শিশিগামি মানুষকে মারছিল। সে আবারও কোনো এক র্যান্ডম বাড়িতে ঢুকে বাড়িতে থাকা সবাইকে মেরে ফেলে। পরের দিন এই হত্যাকাণ্ডের খবর টিভিতে দেখানো হয়, যেটা দেখে নাওকি বুঝে যায় যে এটা শিশিগামির কাজ। তো নিরীহ মানুষদের এমন মৃত্যু দেখে নাওকি অনেক ঘাবড়ে যায় এবং সে পুলিশকে বিষয়টি জানানোর চেষ্টা করে। তবে শিশিগামি যেহেতু নাওকির ছোটবেলার ফ্রেন্ড এবং খুবই ক্লোজ ফ্রেন্ড, তাই সে পুলিশকে বিষয়টি বলতেও হেজিটেট করে। তারপর নাওকি ইন্টারনেটে একটি পোস্ট দেখতে পায় যেখানে লেখা ছিল যে দেশের কিছু ক্যান্সারের রোগী রাতারাতি একদম অলৌকিকভাবে ভালো হয়ে গেছে। তো নাওকির বিষয়টি নিয়ে খটকা লাগে। এমনি এমনি মানুষের এমন দুরারোগ্য রোগ ভালো হতে পারে না, হয়তো এটা শিশিগামির কাজ, কারণ তার কাছেই এমন হিলিং অ্যাবিলিটি আছে। তবে তখনই তার ফিল হয় শিশিগামি তো এমন কাজ করবে না। সে একদিকে সবাইকে মারবে, অন্যদিকে সবাইকে বাঁচাবে। বিষয়টি মোটেও লজিক্যাল নয়। হতে পারে শিশিগামির মতো অন্য কেউ সাইবর্গ হয়ে গেছে আর সেই হয়তো নিজের হিলিং পাওয়ার ব্যবহার করে সবাইকে ভালো করেছে। তো এখন তার এই ধারণা সঠিক কিনা সেটা সে বুঝবে কিভাবে? তখনই তার মনে পড়ে শিশিগামির কাছে তো সুপার হিউম্যান হিয়ারিং অ্যাবিলিটি আছে। তো এখন নাওকি ঠিক করে সে সাহায্যের জন্য চিৎকার করবে। কারো কাছে যদি সত্যিই শিশিগামির মতো পাওয়ার থেকে থাকে তাহলে সে তার জন্য নিশ্চয়ই আসবে। তো প্ল্যান অনুযায়ী সে সাহায্যের জন্য চিৎকার করলে ইচিরো তাকে বাঁচাতে তার ঘরের বাইরে চলে আসে। তারপর নাওকি ইচিরোকে তার রুমে এনে তার আসল পরিচয় জানতে চায়। ইচিরো বলে দেয় যে
যে সে একজন সাইবর্গ। এরপর নাওকি তাকে জিজ্ঞেস করে দেশব্যাপী অলৌকিকভাবে যে ক্যান্সারের রোগীগুলো ভালো হচ্ছে সেটা কি আপনার কাজ, এর পিছনে কি আপনার হাত রয়েছে? ইচিরো বলে হ্যাঁ, এসব সেই করেছে। এটা শুনে নাওকি খুবই ইমপ্রেস হয়ে যায় এবং বলে আপনি তো দেখছি একজন রিয়েল লাইফ হিরো। আপনি কি জানেন আপনি কত ভালো কাজ করছেন? আমি আপনাকে একটি অনুরোধ করছি, আপনি যেভাবেই হোক শিশিগামিকে থামান। সে দিন দিন লাগামহীন হয়ে উঠছে। সে কোনো কারণ ছাড়াই সাধারণ নিরীহ মানুষদের মেরে বেড়াচ্ছে। যেভাবেই হোক আপনার তাকে থামাতে হবে। তারপর নাওকি ইচিরোকে একটি নির্জন স্থানে নিয়ে আসে যেখানে সে নিজের সাইবর্গ পাওয়ারের প্র্যাকটিস করতে পারবে, যাতে সে ট্রেনিং করে শক্তিশালী হয়ে শিশিগামিকে হারাতে পারে। কারণ ইচিরো নিজের সাইবর্গ পাওয়ারে অদক্ষ হলেও এতদিনে শিশিগামি নিজের সাইবর্গ পাওয়ারের উপর মাস্টারি করে ফেলেছে। তো এখন ইচিরো নিজের হ্যান্ড মেশিন গান ব্যবহার করার চেষ্টা করে। সে নিজের পাওয়ারকে ঠিকভাবে কন্ট্রোল করতে পারছিল না। তার হ্যান্ড মেশিন গানটি বের করতে বা খুলতে অনেক সমস্যা হচ্ছিল। অন্যদিকে শিশিগামির মা শিশিগামিকে বলে যে তার ক্যান্সার হয়েছে আর তার হাতে বেঁচে থাকার মতো মাত্র 1 মাস সময় রয়েছে। এ কথা শুনে শিশিগামি খুব কষ্ট পায়। তার মার জন্য তার খুবই খারাপ লাগে, তাই সে তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। পরের দিন সকালে শিশিগামির মা বেশ খুশি হয়ে শিশিগামিকে বলে যে তার ক্যান্সার ভালো হয়ে গেছে। তবে এবার এটা ইচিরো নয়, শিশিগামি করেছিল। সে নিজের হিলিং পাওয়ার ব্যবহার করে তার মার অজান্তেই তাকে ভালো করে দিয়েছে। তো এখন কাছের মানুষকে হারিয়ে ফেলার ভয়ে শিশিগামির হৃদয়ের পরিবর্তন ঘটে। সে শপথ করে যে আজকের পর থেকে সে আর কোনো নিরীহ মানুষদের মারবে না। তবে নিয়তি তো তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল। দেখা যায় পরের দিন সকালেই পুলিশ শিশিগামির সন্ধান পেয়ে তার বাড়িতে চলে আসে। তখন শিশিগামি পালানোর চেষ্টা করে, তবে পুলিশ তাকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে এবং তাকে জোরজবস্তি করে আটক করার চেষ্টা করে। এ সময় তার মা এই দৃশ্য দেখে অবাক হয়ে যায় আর কান্না করতে থাকে। সে বুঝতে পারছে না যে এখানে কি হচ্ছে। পুলিশ তার ছেলেকে ধরে নিয়ে যেতে চাইছে কেন। এখন শিশিগামির খুব খারাপ লাগে। সে তার মার সামনে ছোট হতে চায় না, তাই সে পুলিশগুলোকে অনায়াসে ছুঁড়ে মেরে সেখান থেকে বেরিয়ে আসে। তারপর উড়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সে তার অ্যাবিলিটি ব্যবহার করে নিউজ চ্যানেলে দেখতে পায় যে সকল নিউজ চ্যানেলগুলোতে তার খবরই দেখানো হচ্ছিল। তাকে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হিসেবে ঘোষিত করে দেওয়া হয়। এখন পুরো দুনিয়াবাসী জেনে গেছে যে সে একজন জঘন্য ক্রিমিনাল, আর তাকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য তার সকল ব্যক্তিগত তথ্য সবার কাছে ছড়িয়ে দেওয়া হয়। তখনই শিওন নামের একটি মেয়ে শিশিগামির সাথে দেখা করে, আর এই মেয়েটি হচ্ছে তার ক্লাসমেট এবং সে তাকে পছন্দ করে। এমনকি সে তাকে প্রেমের প্রস্তাবও দিয়েছিল। তবে শিশিগামির প্রেম ভালোবাসার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না বিধায় সে তাকে ইগনোর করে দিয়েছিল। যাই হোক, এখন শিওন শিশিগামিকে তার বাড়িতে আশ্রয় দেয়। অন্যদিকে শিশিগামির স্কুলের সবাই শিশিগামিকে নিয়েই কথা বলছিল। কারো বিশ্বাসই হচ্ছে না শিশিগামির মতো একজন শান্তশিষ্ট হ্যান্ডসাম ছেলে এমন সাইকোপ্যাথ কিলার হতে পারে। এদিকে শিশিগামি শিওনের বাড়িতে থাকতে শুরু করে। শিওনের পরিবারে শুধুমাত্র তার দাদিই ছিল, তাই এখানে তার লুকিয়ে থাকতে তেমন কোনো সমস্যা হয় না। এরপর স্কুল থেকে শিওন বাড়ি ফেরার পর দেখতে পায় শিশিগামি ঘরের এক কোণায় চুপচাপ বসে আছে। তাকে দেখে বোঝাই যাচ্ছে যে সে একদম ভেঙে পড়েছে। তখন শিওন তাকে বলে আশা করি খুব দ্রুতই পুলিশ আসল কিলারকে ধরে ফেলবে, কারণ আমি জানি তুমি এমন কাজ কখনোই করবে না। শিওনের এই কথায় বোঝা যাচ্ছে যে সে এখনো বিশ্বাস করছে না যে শিশিগামি কিলার হতে পারে। যাই হোক, এদিকে নাওকি ইচিরোকে তার সাইবর্গ বডি সম্পর্কে সবকিছু বলে, যতটুকু সে শিশিগামির থেকে জানতে পেরেছিল। এ সময় সে ইচিরোর সাথে তার ফোন কানেক্ট করে নেয়। তারপর কানেকশন টেস্ট করার জন্য নাওকি তাকে কল করে। তখন ইচিরোর মাথার মধ্যে রিং বাজে এবং কল রিসিভ করলে সে তার সব কথা মাথার মধ্যেই শুনতে পায়। তো এরপর ইচিরো উড়ে উপরের দিকে যেতে থাকে তাদের কমিউনিকেশন ডিস্টেন্স বা কানেকশনের দূরত্ব চেক করার জন্য। তখন সে উড়তে উড়তে স্যাটেলাইটের কাছে অর্থাৎ স্পেসে পৌঁছে যায়। অন্যদিকে শিশিগামি একা একা বসে কান্না করছিল, কারণ সে নিউজ চ্যানেলে তার মাকে দেখছিল যে কিনা মিডিয়ার সামনে এসে দেশবাসীর কাছে তার ছেলের পাপ কাজের জন্য মাফ চাইছিল। তো পাড়া প্রতিবেশী এবং অনলাইনের সবাই তার ছেলের জন্য তাকে অনেক অপমান করছিল, গালমন্দ করছিল, যত সব খারাপ মন্তব্য করা যায় করছিল, যেটা সে সহ্য করতে না পেরে কয়েকদিন পরেই আত্মহত্যা করে নেয়। আর এটা দেখে শিশিগামির খুবই খারাপ লাগছিল। সে প্রচন্ড কষ্ট পায়, কারণ তার জন্যই তার মার জীবনটা শেষ হয়ে গেল। সে মধ্যরাতে আকাশে গিয়ে হাউমাউ করে কান্না করে তার বুক ভাসায়। পরের দিন সকালে তার বাবার বাড়িতে রিপোর্টার্সদের ভিড় দেখা যায়। অ্যাকচুয়ালি শিশিগামির বাবা 2টি বিয়ে করেছিল, আর সে তার সেকেন্ড ওয়াইফের সাথে থাকে, ফলে শিশিগামি ও তার মা আলাদা থাকতো। যাই হোক, এখন রিপোর্টাররা শিশিগামির বাবাকেও তার মার মতোই হেনস্থা করতে লাগে। তখন শিশিগামি সেখানে এসে তার হ্যান্ডগান দিয়ে সেখানে উপস্থিত সকল রিপোর্টারকে ঝাঁঝরা করে ফেলে। তারপর দেখা যায় অনলাইনে কিছু লোক এখনো শিশিগামি ও তার মাকে নিয়ে খারাপ মন্তব্য করছিল। তখন শিশিগামি তাদেরকে এসব করতে না করে। এ সময় এক বজ্জাত উল্টো শিশিগামিকেই থ্রেট দেয়। সে বলে সেই হচ্ছে ওই ব্যক্তি যে কিনা তার অ্যাড্রেস এবং ফটো পুলিশের কাছে লিক করেছিল এবং এখন তার যা মন চায় সে বলবে, তার ক্ষমতা থাকলে সে কিছু করে দেখাক। তখনই হুট করে শিশিগামি তার ফোনে তারপর তার পিসির মনিটরের মধ্যে চলে আসে এবং সে তাকে বলে, তো তুই হচ্ছিস সেই ব্যক্তি যে আমার ফটো এবং অ্যাড্রেস পুলিশের কাছে দিয়েছিল। এ কথা শুনে এই বজ্জাতটা হাসতে হাসতে বলে, হ্যাঁ আমি তোর ইনফরমেশন পুলিশকে দিয়েছিলাম, তো তুই কি করবি? হ্যাঁ আমাকে মারবি? আয় পারলে মেরে দেখা। তখনই শিশিগামি তার হ্যান্ডগান দিয়ে তাকে ডেমো দেখায় যে সে কি করতে পারে। সে তার পাশে
একটি মিসফায়ার করে এবং তারপর তার পায়ের মধ্যে শুট করে। তো এখন সে বুঝে যায় যে সে কার সাথে ঝুলিয়েছে। শিশিগামি হচ্ছে ওর মতো বজ্জাতদের জম, তার সাথে ঝোলানোটা তার ঠিক হয়নি। সে এখন মুরগি চোরের মতো কাঁদতে কাঁদতে বলে, ভাই আমাকে ক্ষমা করে দিন, আমি যা বলেছি ভুল বলেছি, আমি জীবনে আর কখনো অনলাইনে এসে মানুষের পিছনে কাঠি করব না, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। তো শিশিগামি তো তাকে এত সহজে ছেড়ে দেওয়ার মতো ব্যক্তি নয়, সে তাকে আরেকটু ভয় দেখায়, সে তার উপরে আরো কিছু মিসফায়ার করে। তখন সে টেবিলের পিছে পলায় এবং শিশিগামিকে উস্কানিমূলক কথা বলে, এই ভেবে যে শিশিগামি আর তাকে নিশানা করতে বা শুট করতে পারবে না। তখনই শিশিগামি তার কম্পিউটারের স্ক্রিন থেকে সরে তার মুখের সামনে রাখা ল্যাপটপের স্ক্রিনে চলে আসে এবং ফাইনালি তার কেস ক্লোজ করে দেয়। আর শিশিগামি তার সাথে এতক্ষণ যা যা করলো সেটা অনলাইনে ছেড়ে দেয়, যাতে করে যারা তাকে নিয়ে খারাপ মন্তব্য করছিল তারা যাতে তাকে ভয় পায় আর এই কাজ করা বাদ দেয়। সে সবাইকে ওয়ার্নিংও দিয়ে দেয়, যারা তাকে নিয়ে আজে বাজে কথা বলবে সে তাদের সবাইকে পরকালের টিকিট ধরিয়ে দিবে। কিন্তু এখনো অনেকে তাকে সিরিয়াসলি নিচ্ছিল না, তাই সে তাদের সবাইকে বিনা পয়সায় পরকালের টিকিট ধরিয়ে দেয়। তারপর শিশিগামি শিওনের বাড়িতে ফিরে আসে। তখন শিওনকে তার জন্য খুবই চিন্তিত দেখা যায়। সে তার মন হালকা করার জন্য তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু শিশিগামি তার কথার কোনো রেসপন্স না করে চুপচাপ শুয়ে পড়ে। রাতে শিশিগামি কষ্টে অনেক কান্না করছিল, কারণ তার পুরোনো দিনের স্মৃতিগুলো মনে পড়ছিল, যখন সবকিছু ঠিক ছিল, সাদামাটা একদম সাধারণ একটা লাইফ ছিল তার, সে বেশ সুখী ছিল। কিন্তু এখন সব কি হয়ে গেল? সকালে শিওন তাকে ঘুম থেকে উঠাতে আসে, তবে শিশিগামি বরাবরের মতোই তাকে কোনো রেসপন্স করে না, তাই সে স্কুলে চলে যায়। আর এখানে রোজকার মতো সবাই শিশিগামিকে নিয়েই কথা বলছিল। এদিকে পুরো দিন পার হয়ে যায়, কিন্তু শিশিগামি তার বিছানা থেকে উঠে না, সে সারাদিন বিছানাতেই কাটিয়ে দেয়। রাতে শিওন শিশিগামির পরিস্থিতি দেখতে তার ঘরে আসে। এবার সে শিওনকে বলে দেয় যে সেই হচ্ছে আসল হত্যাকারী। শিওন বেশ ঘাবড়ে যায়, সে শিশিগামিকে কিলার মানতে পারছে না। তো শিশিগামি তাকে বলে সে প্রতি সপ্তাহে একটি র্যান্ডম বাড়িতে গিয়ে বাড়িতে থাকা সবাইকে মেরে ফেলতো। এই ঘটনার সূত্রপাত সেই দিন হয় যেদিন একটি পার্কে তার মৃত্যু হয়ে যায়। তারপর থেকে তার এমন মনে হয় যে সে একটি মেশিন হয়ে গেছে, যার কোনো হার্ট বা হৃদয় নেই। সে মানুষের মতো ফিল পেতে এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে। সে একটি কাটার হাতে নিয়ে বলে তার মানুষকে মারতে ভালো লাগে। যখন সে কোনো মানুষকে মারে আর সেই মানুষটি মৃত্যুর যন্ত্রণায় যত বেশি ছটফট করে, তার তখন তত বেশি মানুষের মতো ফিল হয়। তারপর সে ওই কাটারটি দিয়ে নিজের হাতে পোঁচ দেয়, তবে এতে করে সেই কাটারের ব্লেডটি ভেঙে যায়। এটা করে সে শিওনকে দেখালো যে সে মানুষ না, কিন্তু শিওন এখনো তার কথা মানতে অনিচ্ছুক। এবার শিশিগামি তাকে তার পিঠের অংশ খুলে দেখায় আর বলে, তোমার কি এখনো মনে হচ্ছে যে আমি একজন মানুষ? তারপর শিশিগামি শিওনকে নিয়ে আকাশে উড়ে যায় এবং তাকে বলে, এই দেশের সবাই আমার শত্রু হয়ে গেছে, তাই আমি সবাইকে মেরে ফেলবো। তুমি কি এখনো বলবে আমি একজন মানুষ? এখন শিওন কাঁদতে কাঁদতে তার কাছে অনুরোধ করে সে যাতে আর সাধারণ মানুষদের না মারে এবং তার সাথে নতুন জীবন শুরু করে। সে চায় না শিশিগামি তাকে কখনো ছেড়ে যাক। এসব দেখে শিশিগামির মনের পরিবর্তন ঘটে আর সে তাকে কথা দেয় সে তার সাথেই থাকবে এবং এখন থেকে সে সাধারণ মানুষদের মারবে না, বরং বাঁচাবে। এরপর একটি ক্যান্সারে আক্রান্ত মেয়েকে দেখানো হয়। তার সহকর্মী জানতে চায় তার শারীরিক অবস্থা কেমন আছে, তার অসুস্থতার ব্যাপারে ডাক্তাররা কি বলছে। মেয়েটি বলে সে শুধুমাত্র ব্যথানাশক ওষুধই নিতে পারবে। এখন তার কাছে যতটুকু সময় আছে সেগুলো সে নিজের কাজের মধ্যেই দিতে চায়, কারণ তার তেমন কোনো বন্ধু নেই যার সাথে সে তার জীবনের শেষ সময়টুকু কাটাবে। এরপর সে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পথে সে দেখতে পায় তার আশেপাশের সবাই অনেক সুখী। তাদেরকে দেখে তার অনেক কষ্ট লাগে। সে জীবনে তেমন কিছু উপভোগই করলো না, কিন্তু এখন তাকে মরতে হবে। সে কান্নায় ভেঙে পড়ে। তারপর পুনরায় বাড়ির পথে যাওয়ার সময় সে অনলাইনে একটি স্ট্যাটাস দেখতে পায়, কারো যদি ক্যান্সারের মতো দুরারোগ্য রোগ হয়ে থাকে তাহলে সে যেন তার সাথে যোগাযোগ করে, সে তাদের এই রোগ ভালো করে দিবে। মেয়েটির কাছে এটা একটি ফাজলামো মনে হয়, কিন্তু তবুও সে তার সাথে যোগাযোগ করতে রাজি হয়ে যায়, কারণ কয়েকদিন পর তো সে এমনিতেই মরে যাবে। তারপর মেয়েটি ওই অজ্ঞাত ব্যক্তির সাথে দেখা করতে কোনো একটি স্থানে আসে। এরপর আমরা দেখতে পাই ওই স্ট্যাটাসটি শিশিগামি করেছিল। তো সে এখন ওই মেয়েটির হাত ধরে তার হিলিং এর কাজ করে দেয়। তারপর সে মেয়েটিকে বলে, আপনাকে আমি ভালো করে দিয়েছি, কাল আপনি হসপিটালে গিয়ে চেক আপ করাবেন এবং আপনার সুস্থতার বিষয়টি উল্লেখ করে একটি স্ট্যাটাস দিবেন। পরের দিন মেয়েটি যখন অফিসে আসে তখন তার সহকর্মী তাকে দেখে একদম অবাক হয়ে যায়, কারণ মেয়েটিকে একদম স্বাভাবিক সুন্দর লাগছিল। সে তার ক্যান্সারের রোগ থেকে পুরোপুরি মুক্তি পেয়ে গেছে। এরপর মেয়েটির স্ট্যাটাস দেখে অন্য অসুস্থ লোকেরাও শিশিগামির সাথে যোগাযোগ করে। তারপর শিশিগামি একে একে অনেক মানুষকে ভালো করে দেয়। শিশিগামির এই কাজে শিওনও অনেক খুশি ছিল। রাতে তারা দুজন সুন্দর পূর্ণিমার চাঁদের আকাশে উড়ে বেড়ায়। এ সময় শিশিগামি শিওনকে জড়িয়ে ধরে বলে তার সাথে অনেক ভালো লাগছে, তাই সে তার সাথেই আজীবন থাকতে চায়। তারপর তারা দুজন বাড়ি ফিরে ডিনার করে শুয়ে পড়ে। আর এরপরই মধ্যরাতে শিশিগামিকে ধরার জন্য সেখানে এলিটি স্কট চলে আসে। তো এ সময় শিওন ঘুম থেকে উঠে পানি খেতে আসলে তাদেরকে দেখে ফেলে আর সে সাথে সাথে চিৎকার করে শিশিগামিকে পালিয়ে যেতে বলে। তখনই সোলজাররা শিশিগামির উপর হামলা করে দেয়। শিশিগামি কি করবে ভাবতে না ভাবতেই সে দেখতে পায় শিওন এবং তার দাদি মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এটা দেখে তার খুব রাগ চড়ে যায় এবং সে একটি ব্লাস্ট করে সেখান থেকে বেরিয়ে আসে। সাথে সে শিওন এবং দাদিকেও নিয়ে আসে এবং দূরে কোন একটি স্থানে এসে সে তাদেরকে মাটিতে রেখে একদম কান্নায় ভেঙে পড়ে। সে
নিজেকে দোষ দিতে থাকে যে তার জন্য তাদের আজ এই অবস্থা হলো। তারপর দেখা যায় কয়েকজন আইনের লোক একটি রেস্তোরাঁয় বসে খাচ্ছিল এবং শিশিগামির বিষয়ে কথা বলছিল যে সে তাদের এলিট স্কোয়াডকে হারিয়ে সেখান থেকে পালিয়ে গেছে। তাকে ধরাটা এখন তাদের জন্য টাফ মনে হচ্ছে। অন্যদিকে ইচিরোর মেয়ে মারি নাওকি এবং ইচিরোকে একসাথে দেখতে পায়। সে বেশ চমকে যায় যে তার বাবা তার ক্লাসমেটের সাথে কি করছে। বিষয়টি বেশ কৌতূহলী, তাই সে তাদের দুজনের পিছু নেয়। পথে সে বিভিন্ন ভ্রান্ত ধারণা করে। সে মনে করে হয়তো নাওকি তাকে বিয়ে করার জন্য তার বাবাকে পটাচ্ছে। তো দেখতে দেখতে তারা একটি হসপিটালের সামনে চলে আসে। আর এখানেই মারি জেনে যায় ভাইরাল সেই ঘটনার পিছনে কাদের হাত রয়েছে, অর্থাৎ ক্যান্সারের রোগীদের কারা ভালো করছে। এবং এরপর সে তো তার বাবাকে তার ফ্লাইং জেট ইউজ করতেও দেখে ফেলে। মারি তো ভীষণ শক হয়ে যায়, তবে সে নিজেকে শান্ত করে বাড়িতে ফিরে যায়। তারপর ইচিরো বাড়িতে আসলে মারি তাকে দেখে কিছুটা ঘাবড়ে গেলেও নিজেকে সে শান্ত রাখে। এরপর আমরা দেখতে পাই শিওন ও তার দাদি এখনো জীবিত আছে। শিশিগামি তাদেরকে হিল করে বাঁচিয়ে ফেলেছিল। এখন তারা নতুন একটি অ্যাপার্টমেন্টে থাকে। যেহেতু শিশিগামির সাথে থাকলে তাদের উপর বিপদ আসবে, তাই সে তাদের থেকে আলাদা হয়ে গিয়েছে। তারপর দেখা যায় শিশিগামি ক্রাইম ব্রাঞ্চের হেডকোয়ার্টারে এসেছে এবং সামনে সে যাকেই পায় তাকেই মারতে থাকে। তখন তারা শিশিগামিকে মারার চেষ্টা করে, কিন্তু তাদের পিস্তলের গুলিতে তার কিছুই হয় না। শিশিগামি অফিসের মধ্যে থাকা সবাইকে মেরে বাহিরে আসলে দেখতে পায় তাকে স্বাগতম জানাতে শহরের সব স্পেশাল ফোর্স চলে এসেছে। দূর থেকে একজন স্নাইপার তাকে শুট করে মাটিতে ফেলে দেয়। তারপর তারা তার উপরে ক্রমাগত গুলি করতেই থাকে। তো এ সময় শিশিগামি তার চোখ বন্ধ করে ফোকাস মোড বা কিলার মোডে চলে যায় এবং তার মধ্য থেকে সে লেজার শট বের হয়, যেটা এর আগে আমরা ইচিরোকে ইউজ করতে দেখেছিলাম। যাই হোক, এখন শিশিগামি এখানের সবাইকে মেরে চলে যায়। পরের দিন এই ঘটনা পুরো ভাইরাল হয়ে যায় এবং একটি প্রেস কনফারেন্সে দেশের ডিফেন্স ফোর্সে থাকা সেনা প্রধান ঘোষণা করে দেয় যে শিশিগামির এই কর্মকাণ্ড একটি যুদ্ধের বার্তার মতো ছিল। সে এই পুরো দেশের সাথে যুদ্ধ শুরু করে দিয়েছে। তাই এখন পুরো ডিফেন্স ফোর্স প্রতিজ্ঞা করে যেভাবেই হোক তারা শিশিগামির সমাপ্তি করে ছাড়বে। তো ওই দিন বিকেলে শিশিগামিকে একটি বিল্ডিং এর উপরে দেখা যায়। তখন সে দেশের সকল মনিটরগুলো হ্যাক করে সবাইকে বলে, আপনারা সবাই আজকের সকালের নিউজ তো নিশ্চয়ই দেখেছেন। এই পুরো দেশ এখন আমাকে শত্রু মনে করে, তাই এখন আমি এক এক করে সবাইকে মারবো। তারপর সে তার হাতের মধ্যে থাকা ক্যামেরাটি দিয়ে শহরের মানুষদের র্যান্ডমলি নিশানা করে মারতে থাকে। এ সময় শিশিগামি একজন নিউজ অ্যাঙ্কারকে কল করে। যখন সে তার কল ধরে ফোনটি কানের সামনে আনে, তখনই শিশিগামি তাকে হেডশট মেরে দেয়। তো এখন শিশিগামি যেহেতু স্মার্টফোনের মাধ্যমে মানুষকে মারতে পারে, তাই এখন সবাই নিজেদের স্মার্টফোন ফেলে দেয়। তখন শিশিগামি শহরের বড় বড় স্ক্রিনগুলোর মধ্যে চলে আসে এবং পুনরায় সাধারণ মানুষদের মারতে শুরু করে দেয়। এদিকে ইচিরো এসব দেখে নিজেকে ধরে রাখতে পারে না। সে তার কাজকর্ম ফেলে অফিসের বাইরে চলে আসে। ততক্ষণে শিশিগামি 100 জনকে মেরে ফেলেছে। সে সবাইকে বলে আজকের টার্গেট পূরণ হলো এবং এভাবে সে প্রতিদিন সবাইকে মারবে। আর এই সংখ্যা দিন দিন বাড়তেই থাকবে। আজকে টেস্ট হিসেবে 100 জন ছিল, কাল 500 জন হবে, পরের দিনে 1000, তারপর 1 লক্ষ। কথা শুনে ইচিরো চিন্তিত হয়ে পড়ে। সে কি করবে বুঝতে পারছে না। পরের দিন শিওন শিশিগামির সাথে দেখা করে তাকে তার এই হত্যাকাণ্ড থামাতে বলে। শিশিগামি বলে এই পুরো দেশ তার শত্রু হয়ে গেছে, সবাই তাকে মারতে চায়। এখন তার হাতে কোনো রাস্তাও নেই। এদেশের সবাই তার মৃত্যু কামনা করে, তাই এখন তার সবাইকে মারতে হবে যাতে তারা শান্তিতে থাকতে পারে। তো এসব শুনে শিওনের খুব খারাপ লাগে, তাই সে তাকে কিছু না বলেই চলে যায়। অন্যদিকে ইচিরো তো শিশিগামিকে খোঁজার পুরো চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরপর আমরা মারিকে দেখতে পাই যে কিনা একটি সুপার শপে ছিল এবং নিউজে শিশিগামির খবর প্রচার হচ্ছিল। পরিবেশটা একদম ঠান্ডা মনে হচ্ছিল, কিন্তু শিশিগামি এমন কিছু করার প্রস্তুতি নিচ্ছে যার জন্য পুরো সিটি বা শহর ধ্বংস হতে চলেছে। শিশিগামি রিল্যাক্স হয়ে বড় একটি নিঃশ্বাস নিয়ে তার হাত নাড়াতে শুরু করে। এরপর দেখা যায় শহরের সবাই উপরে দেখছে, কারণ আকাশের মধ্যে থাকা বিমানগুলো তাদের শহরের মধ্যে এসে ক্রাশ করছিল, যার জন্য হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছিল। নাওকি তো এটা দেখে একদম আঁতকে ওঠে। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না যে শিশিগামি এসব কি করছে। এদিকে ইচিরো বহু মানুষের চিৎকারের শব্দ শুনতে পাচ্ছিল। পুরো শহরে একের পর এক বিমান পড়েই যাচ্ছিল। এ সময় মারি দেখতে পায় একটি বিমান তো তার দিকেই আসছিল। এদিকে ইচিরো অনেক চিন্তিত হয়ে আকাশে উড়ে আসে। তখন সে দেখতে পায় পুরো শহর আগুনে ছেয়ে গেছে, চারদিকে শুধু ধ্বংসলীলা চলছে। তখন ইচিরোকে নাওকি কল করে বলে এখানেই শেষ নয়, আবারও বিমানের বর্ষা আসতে চলেছে। তবে এবার যেভাবেই হোক ইচিরোকে সেটা আটকাতে হবে, যেভাবেই হোক তাকে সবাইকে বাঁচাতে হবে। এদিকে শিশিগামি তো তার কাজ চালিয়েই যাচ্ছিল। তখন বিমানের মধ্যে থাকা যাত্রীদের অবস্থা খুবই খারাপ হচ্ছিল। তবে ইচিরো একটি বিমানকে ক্র্যাশ হওয়া থেকে বাঁচিয়ে ফেলে এবং একই সাথে তার পাওয়ার দিয়ে সকল নিয়ন্ত্রণহীন বিমানগুলোকে সেফলি ল্যান্ড করায়, যার ফলে বহু মানুষের জীবন বেঁচে যায়। তখনই ইচিরোর কাছে তার মেয়ে মারির কল আসে। সে তার কাছে সাহায্য চাইছিল। সে একটি চলন্ত বিল্ডিং এ ফেসে গেছে। তো ইচিরো যখন মারির উদ্দেশ্যে যেতেই নেয়, তখন সেখানে শিশিগামি চলে আসে। তো শিশিগামি কান্না করে দেয় আর বলে তো এর মানে এই গল্পের ভিলেন হচ্ছে আমি, আর তোমার মতো একজন বৃদ্ধ হচ্ছে এই গল্পের হিরো। বলেই সে শিশিগামির মুখে একটি পাঞ্চ করে দেয় এবং তারপর তাকে কিক করে মাটিতে ফেলে দেয়। তারপর সে তাকে হ্যান্ডগান দিয়ে শুট করে। তখন ইচিরো নিজের ডিফেন্সের জন্য প্রথমবারের মতো তার হ্যান্ডগান ব্যবহার করে। এখন শিশিগামি তার উপরে খুবই ভয়ঙ্কর একটি অ্যাটাক করে। এ সময় ইচিরো তার ফ্লাইং জেট ব্যবহার করে সেখান থেকে পালিয়ে
পালিয়ে যেতে লাগে। তখন শিশিগামিও তার পিছু নেয়। তো ইচিরো চাইছিল যে যেভাবেই হোক তাকে তার মেয়ের কাছে দ্রুত যেতে হবে। সে তার মেয়ের চিৎকারের শব্দ শুনতে পাচ্ছিল, তাই তার খুবই খারাপ লাগছিল। তাই সে তার কাছে যাওয়ার জন্য আরো মরিয়া হয়ে যাচ্ছিল, কিন্তু শিশিগামি তো তার পিছু নিয়েই যাচ্ছিল। এরপরই ইচিরোর কাছে মারির শেষ কল আসে। সে বলে যে সে তার বাবাকে খুব ভালোবাসে এবং সে তাকে শেষ বিদায় জানিয়ে দেয়। আর তারপরে সে চুপ হয়ে যায়, তার কথা আসা বন্ধ হয়ে যায়। ইচিরো এটা শুনে খুবই স্যাড হয়ে যায় এবং সে যত দ্রুত সম্ভব তার মেয়ে যেই বিল্ডিং এ আছে সেখানে যাওয়ার চেষ্টা করে। তখন শিশিগামি তাকে খুবই ভয়ানক একটি অ্যাটাক করে, তবে ইচিরো তার অ্যাটাক থেকে বেঁচে যায় এবং তাকে পাল্টা হামলা করে। ফলে শিশিগামি হুঁশ হারিয়ে ফেলে, তাই সে নিচে পড়ে যাচ্ছিল। তখনই তার ডিফেন্স কিলার মোড অ্যাক্টিভেট হয়ে যায় এবং সে ইচিরোর উপর একের পর এক অসংখ্য লেজার বিম অ্যাটাক করে দেয়, যার ফলে ইচিরো নিজের হুঁশ হারিয়ে ফেলে। আর তারপর সেও নিজের ডিফেন্স কিলার মোডে চলে যায় এবং তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর এক ফাইট শুরু হয়ে যায়। অবশেষে ইচিরো শিশিগামিকে হারিয়ে দেয়। তারপর সে তার মেয়েকে বাঁচানোর জন্য দ্রুত তার কাছে ছুটে যায়। তখন সে তার মেয়েকে মাটিতে পড়ে থাকতে দেখে। সে তার মেয়েকে জাগানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। সে বুঝে যায় যে সে অনেক লেট করে ফেলেছে। সে চিৎকার করে কাঁদতে লাগে এবং সে তার মেয়ের সাথে কাটানো ছোটবেলার স্মৃতিগুলো মনে করতে লাগে। সে কান্না করে তার মেয়ের কাছে মাফ চাইতে থাকে। তারপর সে তার চোখ বন্ধ করে সেখান থেকে চলে যেতে লাগে। আর তখনই মারি কাশি দিয়ে ওঠে। তখন ইচিরো দ্রুত চেক করে দেখে যে তার মেয়ে মারা যায়নি। তৎক্ষণাৎ সে তার পাওয়ার ব্যবহার করে মারিকে হিল করতে লাগে, ফলে মারি ভালো হয়ে যায়। তখন সে তার বাবাকে সামনে দেখে সে একদম কান্নায় ভেঙে পড়ে। সে তার বাবাকে জড়িয়ে ধরে তাকে ধন্যবাদ দেয় তার জীবন বাঁচানোর জন্য। এরপর ইচিরো তাকে বিল্ডিং থেকে বের করে একটি সুরক্ষিত স্থানে আনে। তারপর সে পুনরায় ওই বিল্ডিং এ গিয়ে তার ফ্রেন্ডকেও বাঁচায়। তারপর সে এক এক করে সেই বিল্ডিং থেকে অনেক মানুষের জীবন বাঁচায়। এ সময় মারির তার বাবার প্রতি অনেক প্রাউড ফিল হয়। তো এ সময় ইচিরো যখন অনেক লোকেদের হিল করে দিচ্ছিল, তখন মিডিয়া এবং বাকি সবাই ইচিরোকে এটা করতে দেখে ফেলে। তো ইচিরোর ভিডিওগুলো একদম ভাইরাল হয়ে যায়। সবাই মনে করে সে হয়তো গড হবে, যে মানুষের সাহায্যের জন্য পৃথিবীতে এসেছে। এদিকে নাওকি তার ভিডিও দেখে একদম ইমোশনাল হয়ে যায়। ইচিরো একা একা কান্না করছিল আর বলছিল সে তার লাইফের 58 বছর কাটানোর পর জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছে। হয়তো তার জন্মই হয়েছে মানুষের সাহায্য করার জন্য। মনে হচ্ছে তার এই মেশিন হওয়াটাও গডের কোনো মহৎ উদ্দেশ্য হবে। তো সবাইকে সাহায্য করার পর ইচিরো তার বাড়িতে ফিরে আসে। তখন সে দেখতে পায় তার ফ্যামিলির সবাই তাকে এক দৃষ্টিতে দেখে যাচ্ছে। আসলে তার ভিডিওগুলো যেখানে সে মানুষের হেল্প করেছে সেগুলো একদম ভাইরাল হয়ে গেছে। তার ফ্যামিলি মেম্বাররা তাকে জিজ্ঞেস করে, এই ভিডিওর মধ্যে থাকা ব্যক্তিটি কি তুমি, যে কিনা সবার সাহায্য করছে? ইচিরো হাঁটু গেড়ে মাটিতে বসে তাদের কাছে ক্ষমা চায় এবং একই সাথে সে তার সাইবর বডিটি ওপেন করে দেখায় আর তাদেরকে বলে, আমি হয়তো সেই ব্যক্তি নই যাকে তোমরা চিনতে। আমি একদম বদলে গেছি। আমি একটি মেশিনে রূপান্তর হয়ে গেছি। আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাদের থেকে এই জিনিসটা লুকিয়ে রেখেছি। তো এসব শোনা বা দেখার পর তার ফ্যামিলির সবাই একদম শক হয়ে যায়। এরপর ইচিরো তাদের সবার কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যেতে লাগে। তখন তার ফ্যামিলি মেম্বাররা তাকে যেতে দেয় না। ইচিরো ফাইনালি তার পরিবারের ভালোবাসা সম্মান পায়। পরের দিন সবাই ইচিরোর বিষয়টি নিয়ে কথা বলছিল, যে কিভাবে ইচিরো 33টি প্লেন ক্র্যাশ হওয়া থেকে বাঁচিয়েছে এবং হাজারো মানুষের জীবন বাঁচিয়েছে। পরের দিন নাওকি তার বাড়ি ফিরে দেখে শিশিগামি তার ঘরে তার জন্য অপেক্ষা করছে। তারপর তারা দুজন একটি মাঙ্গা পড়তে লাগে, এমন ভাবে যে কিছুই হয়নি। নাওকি তাকে দেখে খুব ঘাবড়াচ্ছিল। সে তাকে জিজ্ঞেস করে, তুই কি আর স্কুলে আসবি না? শিশিগামি বলে না। এরই সাথে সে বলে, তোকে কি কেউ আবারও বিরক্ত করছে নাকি? যদি কেউ করে থাকে আমাকে বল, আমি তাদের একটা উচিত শিক্ষা দিয়ে দেব। তবে নাওকি বলে না, সে ঠিক আছে। তারপর সে তাকে ওয়াশরুমে যাওয়ার কথা বলে বাহিরে এসে ইচিরোকে কল দিয়ে শিশিগামির কথা বলে যে সে তার ঘরে এসেছে। তারপর সে ঘরে আসলে দেখা যায় শিশিগামি জেনে গেছে যে সে ইচিরোর সাথে কথা বলে এসেছে। শিশিগামি বলে সে ইচিরোর সাথে লড়তে চায় না। সে তো জাস্ট নাওকির সাথে কিছু সময় কাটাতে এসেছে, একসাথে মাঙ্গা পড়ার জন্য এসেছে, যেমনটা তারা আগে করত। তখন নাওকি বলে, তোর কি হয়ে গেছে? তুই তো আর মানুষ নেই, তুই তো একটা কিলিং মেশিন হয়ে গেছিস। এ কথা শুনে শিশিগামির চোখে পানি চলে আসে। সে ভেবেছিল আর কেউ না হোক নাওকি অন্তত তাকে বুঝবে। সে তাকে তার সব থেকে ক্লোজ মনে করত। এরপর খানিকটা বাদে ইচিরো সেখানে চলে আসে। তবে ততক্ষণে শিশিগামি সেখান থেকে চলে গেছে। এরপর দেখা যায় ইচিরো তার পরিবারের সাথে বেশ ভালো সময় কাটাচ্ছে। এভাবে করে কয়েকদিন কেটে যায়। তারপর টিভিতে একটি নিউজ দেখা যায়। তখন দেখা যায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ববাসীর উদ্দেশ্যে বলে যে আজ থেকে 3 দিন পর একটি অ্যাস্ট্রয়েডের সাথে পৃথিবীর সংঘর্ষ হবে। তারা এই অ্যাস্ট্রয়েডটিকে থামানোর জন্য কিছুই করতে পারছে না। এর মানে সবাই 3 দিন পর মারা যাবে। তাই সে ঘোষণা করে দেয় 3 দিনের জন্য সবাই ফ্রি, অর্থাৎ এই 3 দিন মানুষের মন খুশি মতো যা ইচ্ছা তা করতে পারবে। তো এর জন্য দেখা যায় কিছু মানুষ উলঙ্গ অবস্থায় ট্রেনের মধ্যে ছোটাছুটি করছে এবং সবাই অফিসে আসা বন্ধ করে দিয়েছে এবং যার যা মন চাইছে তা করছে। ইচিরোর পরিবারের সবাই আত্মহত্যা করার কথা ভাবছে, কারণ অ্যাস্ট্রয়েডের জন্য একজন একজন করে মরার থেকে তারা সবাই একসাথে মরতে পারবে। অন্যদিকে অনেক লোক প্রেয়ার করছিল যাতে এই অ্যাস্ট্রয়েডটি ধ্বংস হয়ে যায় এবং তারা সবাই বেঁচে যায়। তো ইচিরো তাদের কথাগুলো শুনতে পাচ্ছিল। সে নিজেকে অনেক অসহায় মনে করছিল। সে কোনো না কোনো ভাবে মানুষের সাহায্য করতে চাইছিল। তাই সে ঠিক করে সে ওই অ্যাস্ট্রয়েডটিকে ধ্বংস করতে যাবে। তারপর সে প্রচুর পরিমাণে পানি খেয়ে প্রস্তুত হয়ে নেয় এবং চুপচাপ বাড়ি থেকে অ্যাস্ট্রয়েডটিকে ধ্বংস করতে চলে যেতে নেয়। কিন্তু তখনই মারি তাকে দেখে ফেলে। ইচিরো তাকে ঘরে গিয়ে শুয়ে পড়তে বলে এবং সে চলে যেতে লাগে। তবে মারি তাকে পেছন থেকে জড়িয়ে ধরে আটকায়, তাকে অনুরোধ করে সে যাতে সেখানে
সেখানে না যায়, জীবনের শেষ সময়টুকু তাকে তাদের সাথে থাকতে বলে। এ সময় ইচিরোর পরিবারের সবাই জেগে যায় এবং তার ডগ হানাকো ইচিরোকে আটকাতে আসে, কিন্তু ততক্ষণে ইচিরো উড়ে সেখান থেকে চলে যায়। এরপর ইচিরো অ্যাস্ট্রয়েডটির কাছে চলে আসে। অ্যাস্ট্রয়েডটি সাইজে খুবই বিশাল ছিল, ফলে ইচিরো তার লেজার বিম দিয়ে সেটার উপরে অনেক অ্যাটাক করার পরেও সেটার তেমন কিছুই হয় না। তখন নাওকি ইচিরোকে কল করে অনুরোধ করে তাকে বাড়ি ফিরে আসতে বলে। এই অ্যাস্ট্রয়েডটি অনেক বড়, সে এটার কিছুই করতে পারবে না। তবে ইচিরো মানুষ জাতিকে বাঁচানোর জন্য অটুট ছিল, তাই সে সেটার উপরে আরো পাওয়ারফুল লেজার বিম অ্যাটাক করে, কিন্তু এতেও কোনো লাভই হয় না। এতক্ষণে তার জ্বালানিও অর্থাৎ পানিও শেষ হয়ে যায়। আর তখনই আমরা দেখতে পাই যে শিশিগামিও সেখানে চলে এসেছে, কারণ সে শিওন এবং তার বেস্ট ফ্রেন্ড নাওকিকে সুরক্ষিত রাখতে চায়। এ সময় ইচিরো তার এলিয়ান টেকনোলজির দ্বারা একটি ক্যালকুলেশন করে। সে জানতে পারে যদি সে নিজের সেলফ ডিস্ট্রাকশন করে তাহলে সে এই অ্যাস্ট্রয়েডটির পথ পরিবর্তন করতে পারবে, যার ফলে এটার সাথে আর পৃথিবীর সংঘর্ষ হবে না। এদিকে পৃথিবীতে শিওন শিশিগামির জন্য খুব কান্না করছিল। শিশিগামি নিজেকে স্যাক্রিফাইস করার সিদ্ধান্ত নেয়। সে তার ফ্রেন্ড নাওকিকে শেষবারের মতো কল করে বিদায় জানায়। এ সময় নাওকি ইমোশনাল হয়ে পড়ে, তার শিশিগামির জন্য খুব খারাপ লাগে। এদিকে শিশিগামি তার সেলফ ডিস্ট্রাকশন মোড অন করে দেয়, ফলে সেখানে খুবই বিশাল এক বিস্ফোরণ হয়, যেটার কিরণ পৃথিবীতেও দেখা যাচ্ছিল। কিন্তু তারপরেই দেখা যায় শিশিগামির স্যাক্রিফাইসের পরও কিছুই হয়নি। ইচিরো বুঝতে পারে এই অ্যাস্ট্রয়েডটির দিশা পৃথিবী থেকে সরানোর জন্য আরেকটি সেলফ ডিস্ট্রাকশন করা লাগবে। ইচিরো বুঝতে পারে তারা এখন কি করা লাগবে, তাই সে নাওকিকে শেষ বিদায় জানানোর জন্য কল করে। সে তাকে এতদিন হেল্প করার জন্য ধন্যবাদ দেয় এবং তার পরিবারকে বলে দিতে বলে যে সে তাদেরকে খুব ভালোবাসে। এটা বলেই সে তার সেলফ ডিস্ট্রাকশন অন করে দেয়। তার চোখের সামনে তার জীবনের সুন্দর স্মৃতিগুলো ভেসে ওঠে, আর তারপরেই ইচিরোর বডি ব্লাস্ট হয়ে যায়, যার ফলে পুরো পৃথিবী আলোকিত হয়ে যায়। এবং এটা দেখে তার পরিবারও বুঝে যায় যে ইচিরো মানুষ জাতিকে বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করে ফেলেছে। এটা দেখে তার পরিবার প্রচন্ড কান্না করে, আর শেষমেশ ইচিরো এবং শিশিগামির স্যাক্রিফাইসের ফলে পুরো মানুষ জাতি বেঁচে যায়। পৃথিবীতে সবকিছু স্বাভাবিক হয়ে যায়, আর এখানেই এই এনিমিটি শেষ হয়ে যায়।